আচ্ছা দাদা, বলছি এখানে পরিতোষনাথের বাড়িটা কোন দিকে? পরিতোষনাথ মানে যার বাচ্চা মেয়েটা আর বউ মারা গেল গতকাল রাত্রে, এই রাস্তা দিয়ে সোজা গিয়ে শেষ মাথার বাড়িটা। ভেঙে পড়বেন না পরিতোষবাবু, জীবন কাকে যে কখন কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায় তা তো কেউ জানে না। আমি আপনাকে সান্ত্বনা দিতে আসিনি, আর সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাও আমার নেই। আপনি যে হারিয়েছেন তার যন্ত্রণাটা আমি বুঝতে পারি, কিন্তু কি আর করার আছে বলুন। জানেন স্যার, আর দুদিন পরেই আমার মেয়েটার জন্মদিন ছিল। আমাকে 1 বছর ধরে বলছিল এবারের জন্মদিনে ওকে একটা সাইকেল কিনে দিতে। আমি সাইকেলের দোকানে গিয়ে ভালো একটা রঙিন সাইকেল দেখেও এসেছিলাম, ভেবেছিলাম ওটা দিয়ে ওকে চমকে দেব। অথচ দেখুন, বিধাতার কি নিষ্ঠুর পরিহাস, ওই মেয়েটাই আমাকে কেমন চমকে দিয়ে চলে গেল। বউটার কথা আর কি বলবো স্যার, সব হয়েছে ওর নিজের দোষে। কতবার করে বললাম ছুটির দিনে আমি নিয়ে যাব ডাক্তারখানায়, আর মাত্র 2 দিন অপেক্ষা করো, শুনলো না। কার কাছে যেন শুনেছে করিমপুরে ভালো চাচ্ছি ডাক্তার আছে, তার কাছে যাওয়ার জন্য রাত বিরেতে ছুটলো। আমার কথা শুনলে আজকে মা মেয়ে দুজনেই বেঁচে থাকতো স্যার। নিজেকে সামলান পরিতোষবাবু, এর নামই জীবন। যা সামনে আসবে তাকে মেনে নিয়েই চলতে হবে, আপনাকে তো বাঁচতে হবে। সো বি স্ট্রং। আচ্ছা, আমি তাহলে চলি এখন। এ কি স্যার, চলে যাবেন? একটু চাটা? না না, ওসবের দরকার নেই, আপনি ব্যস্ত হবেন না, আমি আসছি। হ্যাঁ, সরকারি ব্যাংকে ম্যানেজারের চাকরি নিয়ে আসার দিন থেকে পরিতোষবাবুকে দেখছি। উনি আমাদের ব্যাংকের ক্লারিক্যাল পোস্টে আছেন। হঠাৎ করেই ওনার পরিবারের এই অ্যাক্সিডেন্টের খবরটা পেয়ে খুব খারাপ লেগেছিল, তাই একবার এসে দেখে গেলাম। জানি না মানুষটা আবার কবে স্বাভাবিক জীবনের ছন্দে ফিরতে পারবে। হয়তো সময় লাগবে, সময় লাগে, আমারও সময় লেগেছিল। এই নিয়ে 6-6টা বছর, নেহাত কম সময় তো নয়। তবু এখনও পারমিতার চলে যাওয়াটা মেনে নিতে পারিনি। ওর শেষ কথাগুলো আজও মনে পড়ে। শোনো, আমি চলে গেলে তুমি কিন্তু আবার বিয়ে করো। ঢং করে আবার একা থাকতে যেও না, তোমার তো ঢঙের শেষ নেই। চুপ করো, চুপ করো তুমি, তোমার কিচ্ছু হবে না। ডাক্তার তো বলেছে এখনো সময় আছে, ট্রিটমেন্ট করালে তুমি ভালো হয়ে যাবে। কত খরচ জানো সেটা? এক একটা কেমোথেরাপির দাম কত জানো? তোমার তো ওই কটা টিউশনি। পারবিতা, আমি যেখান থেকে হোক টাকা জোগাড় করে আনবো, আমি তোমার চিকিৎসা করাবই। আমি তোমাকে হারিয়ে যেতে দেব না। দেখো, পাগলামো করো না। জীবন কাকে কখন কোথায় এনে দাঁড় করায় সেটা কেউ বলতে পারে না। আমার পেছনে তুমি আর 1 টাকাও খরচা করবে না, কিন্তু একদম করবে না। কেন বুঝছো না? আমার ডাক যে এসে গেছে, আমাকে তো এবার যেতে হবে গো। সত্যিই পারমিতার ডাক এসেছিল, বড় তাড়াতাড়ি এসেছিল। আমি অসহায়ের মতন চুপ করে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিচ্ছু করতে পারিনি। ঠিক তার 1 সপ্তাহ পরে এই চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা বাড়িতে এলো। ইচ্ছে করছিল সেটাকে ছিঁড়ে কুচি কুচি করে আগুনে পুড়িয়ে দিতে। কি, এটা তো মনে হচ্ছে অন্য রাস্তা। রাস্তা ভুল হলো বোধহয়, একবার গুগল ম্যাপ করে দেখে নি। রাস্তাটা ভুলই হয়েছে। তবে গুগল ম্যাপ তো দেখাচ্ছে এই দিকে সোজা আরও 6 কিলোমিটার গেলে করিমপুর, সেখান থেকে যশোর রোড পেয়ে যাব। গাড়ি যত এগোচ্ছে ততই যেন নির্জনতা এসে ছেকে ধরছে। চারিপাশে শুধু ফাঁকা মাঠ আর গাছগাছালি, কোথাও কোনো মানুষের বাড়ি আছে বলে তো মনে হলো না। রাত 11:30 বেজে গেছে। কখন যে এত রাত হয়ে গেল বুঝলাম না। অবশ্য বাড়ি থেকে বেরোতেই একটু দেরি করে ফেলেছিলাম। আরও বেশ কিছুটা যাবার পর দেখতে পেলাম রাস্তার ধারে একজন মহিলা দাঁড়িয়ে আছে, আর সে আমার গাড়িটাকে হাত দেখিয়ে থামাতে বলছে। এত রাতে রাস্তায় একটা স্ত্রীলোককে একা একা দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাকই হলাম। ভাবলাম দাঁড়াবো না, আজকাল মেয়েরা এইভাবে অনেক রকম ক্রাইম করে। কিন্তু মহিলাটির কাছাকাছি আসতেই
অবলীলায় যেন গাড়িটার ব্রেকে পা পড়ল। মহিলাটি বলল, দয়া করুন, আমাকে একটু দয়া করুন। আমার মেয়েটা অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে, আমাকে একটু দয়া করুন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আসুন আমি নিয়ে যাচ্ছি। গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করলাম, কোথায় আপনার মেয়ে? আসুন, আমার সাথে আসুন, ওই তো একটু সামনেই। হ্যাঁ হ্যাঁ চলুন। মহিলাটির সাথে হেঁটে চললাম বেশ খানিকটা। তারপর দেখলাম দূরে সামনে একটা মেয়ে মাটিতে পড়ে আছে। দূর থেকেই বুঝলাম তার শরীর রক্তাক্ত। তাড়াতাড়ি ছুটে গেলাম তার কাছে। একটা ভ্যাপসা পচা গন্ধে গাটা গুলিয়ে উঠল। দেখেই বুঝলাম মেয়েটার শরীরে প্রাণ নেই। আর এও বুঝলাম যে সে মারা গেছে অন্তত 4 দিন আগে। পেছনে ঘুরেই দেখলাম পেছনে তার মা দাঁড়িয়ে নেই। হঠাৎ আমার সামনে পড়ে থাকা সেই মৃত শরীরটা এবারে যেন আমার চোখের সামনে সোজা হয়ে দাঁড়িয়ে উঠল। তার শরীর থেকে ফিনকি দিয়ে বেরোচ্ছে রক্তের ধারা। তার পাথরের মতো নিষ্প্রাণ চোখ দুটো একভাবে তাকিয়ে আছে আমার দিকে। বুঝলাম পিশাচের খপ্পরে পড়েছি। আজকে জীবন নিয়ে ফিরতে পারলে হয়। হঠাৎ কোথা থেকে এত জোর এলো জানি না, এক ছুটে পালিয়ে গেলাম সেখান থেকে। দৌড়ে এসে ঢুকে পড়লাম আমার গাড়ির ভেতর। গাড়িটা স্টার্ট করতে গেলাম, কিন্তু হলো না। বারবার চেষ্টা করেও ব্যর্থ হলাম। হঠাৎ শুনতে পেলাম আকাশ বাতাস কাঁপিয়ে এক নারী কণ্ঠের অট্টহাসি, যা শুনলেই বুকের রক্ত জল হয়ে যায়। ভাবলাম গাড়ি থেকে নেমে পালানো দরকার এক্ষুনি। সেই ভেবে গাড়ির দরজা খুলে দৌড়াতে যাচ্ছি। এমন সময় দেখলাম সেই মহিলা আর তার মেয়ে হঠাৎ আমার সামনে এসে দাঁড়িয়েছে। এবার দুজনের শরীরই ক্ষতবিক্ষত। একটা বিশ্রী পচা গন্ধ বেরোচ্ছে তাদের শরীর থেকে। ভয়ে আমার সারাটা শরীর অবশ হয়ে আসছে ক্রমশ। বললাম, আমাকে ছেড়ে দাও। কারা তোমরা? আমাকে যেতে দাও। ছেড়ে দেব? তোদের জন্য আজ আমাদের এই পরিণতি। এইসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেদিন রাতে রাস্তা পার হবার সময় ওই গাড়িটা এসে আমাদের মা মেয়েকে নির্মমভাবে পিষে দেয় রাস্তায়। তারপরেও আমরা অনেকক্ষণ বেঁচেছিলাম। রাস্তায় পড়ে পড়ে অসহায়ের মতো তাকিয়ে থেকেছি। একের পর এক গাড়ি চলে গেছে, কেউ আমাদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দাঁড়ায়নি, কেউ না। আমরা দুজন রাস্তার ওপর পড়েই মারা গেলাম। এবার আমাদের প্রতিশোধ নেবার পালা। কিন্তু আমার কি দোষ? আমি তো তোমার কথা মতো গাড়ি দাঁড় করিয়ে তোমার মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ছুটে গিয়েছিলাম। তোমাকে আমার কেমন চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। হঠাৎ মনে পড়ল একটু আগেই তো পরিতোষবাবুর ঘরের দেওয়ালে এদের দুজনের ছবিই তো দেখেছি। তুমি পরিতোষবাবুর স্ত্রী? হ্যাঁ। পরিতোষবাবু ভীষণ ভেঙে পড়েছেন। তোমাদের চলে যাওয়া উনি কিছুতেই মেনে নিতে পারছেন না। আপনি কে? পরিতোষবাবু যে ব্যাংকে চাকরি করেন, আমি ওখানকার ম্যানেজার। আমার নাম অনিমেষ তরফদার। লক্ষ্য করলাম আমার নামটা শুনে মহিলাটির রুক্ষ মুখমণ্ডলে একটুখানি কোমলতা খেলে গেল। বলল, আপনার কথা আমাকেও প্রায়ই বলতো আপনার জন্যই নাকি ওর প্রমোশন হয়েছে। আপনাকেও খুব ভক্তি করে। আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনাকে চিনতে পারিনি। আমরা চলে যাচ্ছি। তোমাদের সৎকার হয়নি? কে আর করবে? বেশ, আমি তোমাদের সৎকারের ব্যবস্থা করে তোমাদের মুক্তি দেব, কথা দিলাম। আচ্ছা বাবু, ওর দিকে একটু খেয়াল রাখবেন। আমরা চলি। গাড়ির ভেতরে ফিরে এলাম। আবার সবকিছু আগের মতোই স্বাভাবিক। এতটাই স্বাভাবিক যেন কিছুই ঘটেনি। এবার চাবি মোড়াতেই গাড়িটা স্টার্ট নিয়ে নিল। এগিয়ে চললাম বাড়ির দিকে। পারমিতার কথা ভীষণ মনে পড়ছে। জানি না ও অন্তরিক্ষ লোকের কোথায় কিভাবে আছে, তবে শুধু এইটুকুই চাই, ও যেখানেই থাকুক
ভালো থাকুক।